আপনারা জানেন যে গণভোট সেটাও একটা ভোট। গণভোটের মানে বিষয়টা কি হবে? যদি ৮টা ১০টা প্রস্তাব নিয়ে গণভোট হয়, মানুষ কিন্তু কনফিউজড হয়ে যাবে। এটা আমি তো সব প্রস্তাবে একমত নাও হতে পারি। তাহলে আমি যদি ৮টা প্রস্তাবের মধ্যে ৬টাতে একমত হলাম, ২টাতে একমত হলাম না, তাহলে আমি ভোটটা কীভাবে দেবো? আবার দেখা গেল আমি একটা প্রস্তাবে একমত, বাকি ৭টাতে আমি একমত না, তাহলে কি আমি গণভোটে ভোট দিতে পারবো না? তাহলে যেটা বললেন, এরকম একটা প্রশ্ন হচ্ছে, আপনারা কি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকারকে আইনগত স্বীকৃতি দিতে চান? হ্যাঁ অথবা না। যদি এরকম হয়, কিন্তু যেমন ধরেন জুলাই সনদের মধ্যে তো ক্রুশাল পয়েন্ট থাকবে, হ্যাঁ, সেই পয়েন্টগুলো এই কি আসলে পয়েন্টগুলো মানুষ নিয়ে প্রশ্নটা এখানে আমি একটু খুব ভাবছি এটা নিয়ে, যে এই প্রশ্নগুলো এখন এটা কি এমসিকিউ পদ্ধতি হবে? গণভোটে আমাদের এইভাবে কি এমসিকিউ পদ্ধতি, এটাতে টিক দিলাম, ওটাতে ক্রস দিলাম, ওটাতে অ্যাবসেন্ট থাকলাম, এরকম করে কি গণভোট হয়? তারপরে ৬০০ বা ৭০০ অধিক প্রস্তাব আছে সেখানে। তাহলে এটা কি সম্ভব বলেন? এটা তো রাজনৈতিক দলগুলোই তো তার স্প্রেডশিটে ঠিক মতো অ্যান্সার করতে পারেনি, তো গণভোটের কেমন করে আসবে? নানা জটিলতা। আবার যদি ঘটনা ধরুন উল্টা হয়ে যায়, যেমন আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের ঐকমত্য কমিশনের যে আলোচনা হয়েছে সেটা আসলে কোন ফরম্যাটে গণভোটের কথা আপনারা আলোচনা করেছেন? এখনো এই জন্য ৮ তারিখ আবার বৈঠক আছে, মানে পুরোটা কিন্তু এখনো ফাইনাল হয়নি। গণভোট একটা হওয়ার ব্যাপারে একটা একমত হয়েছে। তারপরেও প্রশ্ন আসছে যে গণভোট আগে হয়ে তারপরে কি জাতীয় সংসদ নির্বাচন হবে? আচ্ছা ধরুন একটা পরিস্থিতি, যে বিপুল আশা নিয়ে জনগণ অভ্যুত্থান করেছিল, ১ বছরে সেই আশার অনেকখানি কিন্তু ফ্যাকাশে হয়েছে। এখন যদি উল্টা কোনো রেজাল্ট আসে, তাহলে কি হবে? সেই রিস্ক কে নেবে? তো ফলে এগুলোকে একটু বিবেচনা করতে হবে। আমরা যখন রাজনৈতিক দল করি, তখন আমরা জনগণের মত যে কখনো কখনো কীরকম সুইং করে, আজকে যে জনগণ তারা বিপুল উচ্ছ্বাসে আমাকে জড়িয়ে ধরেছে, কালকেই যে তারা আমাকে গালি দেবে না, তার কোনো গ্যারান্টি কি থাকে? কারণ জনগণও তারা চায়, প্রতি মুহূর্তে তার চাওয়ার সঙ্গে তাদের পাওয়ার অসঙ্গতি হলে তারা ক্ষুব্ধ হয়ে যায়, তাদের রিয়াকশনটা শো করতে পারে। গণভোটে কি তার রিফ্লেকশন যদি ঘটে? এ কারণেও খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা ১৯৯১ সালে একটা দৃষ্টান্ত দেখেছিলাম, তখন তো ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। তখন ছিল যে ৯১ নির্বাচনের পরে যারাই নির্বাচিত হবেন, তারা সবাই মিলে এই যে ৯০-এর অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের মধ্য দিয়ে দুটো জিনিস এসেছিল, যে একটা হলো যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে, সবাই এখানে একমত হবেন, একমত হয়ে গেলেন সবাই। দ্বিতীয় হলো যে অভ্যুত্থানের সময় শাহাবুদ্দিন সাহেবকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অভ্যুত্থানের পরে, তিনি যেন আবার তার স্বপদে ফিরে আসতে পারেন। এই দুটো বিষয়ে কিন্তু অনেক বিরোধিতা সত্ত্বেও একমত হয়েছিল। এটা হলো পলিটিক্যাল কমিটমেন্ট। সেটা তো এক্সট্রা কনস্টিটিউশনাল ছিল। হ্যাঁ, এক্সট্রা কনস্টিটিউশনকে পরে কনস্টিটিউশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে নেওয়া হয়েছে। এবারও হতে পারে। এখন একটা প্রশ্ন যখন আসলো, হচ্ছে গণভোট কি আগে হয়ে তারপর জাতীয় নির্বাচন হবে, নাকি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে? যদি গণভোট হয়, তাহলে গণভোটকে প্রথমে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে, যাতে মানুষ বোঝে যে গণভোটে সে কিসের উপর ভোটটা দিতে চায়, কার পক্ষে ভোট দিতে চায় এবং কার বিপক্ষে ভোট দিতে চায়, সেটা করতে হবে। তা নাহলে দেখুন, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কিন্তু ২,৮০০ কোটি টাকার একটা বরাদ্দ চেয়েছে। এখন যদি ২বার নির্বাচন হয়, তাহলে তো গণভোটের জন্য তো সে একই প্রক্রিয়া লাগবে। সেখানে ওই ৬৬ জন আমাদের রিটার্নিং অফিসার লাগবে, ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসার লাগবে, প্রায় ৮ লক্ষাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে, সবই তো ডিপ্লয় করতে হবে। তাহলে এটা একটা আর্থিক বিষয় আছে। তার সঙ্গে আছে যে গণভোটের প্রশ্নটা কী হবে, কার উপর ভিত্তি করে গণভোট করবো, সেটা ঠিক করার বিষয় আছে। এই কারণে আমরা মনে করি একটা সিম্পল জায়গায় আসা উচিত, মানুষের কাছে এই আবেদনটা করা উচিত। আমরা দেশের উন্নতি চাই, একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, একটা স্বৈরাচারী ব্যবস্থা থেকে উন্নত একটা গণতান্ত্রিক ব্যবস্থা পেতে চেয়েছিলাম বলে আমরা অভ্যুত্থানটা করেছিলাম। এই অভ্যুত্থানের পক্ষে আপনাদের মতামত আপনারা গণভোটের মাধ্যমে দিন। আমি আরেকটা বিষয়, এইটা হলে তাহলেও তো কি একটা সিম্পল ওয়েতে গণভোটটা করা যাবে।